বাংলাদেশে বই নিয়ে আলোচনা হয় খুব কম। আমি আজকে একটা বই নিয়ে আলোচনা করতে চাই। এটা একটা ফিকশন, এই বছর বেরিয়েছে। বইটির নাম হচ্ছে আগস্ট আবছায়া, লিখেছেন মাসরুর আরিফিন। প্রথমেই বলে রাখা প্রয়োজন যে আমি বাংলাদেশের ফিকশন সম্বন্ধে খুব ভালো জ্ঞান আমার নেই। আমি সত্যি কথা বলতে গত 10 বছরে শুধু জিয়া হাসানের একটা উপন্যাস পড়েছি, এছাড়া আমার কোনো উপন্যাস পড়া হয়নি। সেই দিক থেকে আপনারা যদি প্রপার লিটারেরি ক্রিটিসিজম আশা করেন সেটা হবে না, কারণ আই কান্ট কম্পেয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটা একটা ভালো দিক যে আমি মাসরুর আরিফিনকে ব্যক্তিগতভাবে চিনি না, এবং আমি ইনফ্যাক্ট তার নামও জানতাম না। তো সেদিক দিয়ে আমার মনে হয় আই ওয়ন্ট বি বায়াসড। সো লেটস টক অ্যাবাউট দিস বুক। বইটি প্রথমে as how does it feel like a book, like a product? So আপনারা দেখতে পাচ্ছেন it's absolutely a brilliant product. খুব সুন্দর প্রকাশনা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার যে প্রচ্ছদ, বইটি এডিটেড, বাংলাদেশের বই এডিটেড হয় না বললেই চলে। So that's a very good thing. এবং আপনার বইটা পড়লে আপনি মনে হচ্ছে খুব সুন্দর সাদা পৃষ্ঠায় ছাপানো, মানে ভালো পৃষ্ঠায় ছাপানো একটি বই, এবং it's a very good product. So that's what I wanted to say. এবং আরো বইটা মূল ঘটনা কি এটা একটু বলা যাক। এটা ডিফিকাল্ট টু সে, এটা মনস্তাত্ত্বিক একটা উপন্যাস। এটা কিভাবে বলা যায়? আচ্ছা, গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন গিয়ে মাসরুর আরিফিন নিজে। এটা প্রথম পুরুষের লেখা একটা উপন্যাস, এবং তিনি তার যেই অনুভূতি এবং তার নিজের যে অভিজ্ঞতা সেগুলো লিখেছেন, সেটাই মূলত। তো আমার কাছে মনে হচ্ছে ভালো উপন্যাস হয় দুই ধরনের। এক এন্ডে হচ্ছে কি ধরেন জেফ্রি আর্চারের মতন উপন্যাস, যেখানে আপনার প্লট ইজ দ্য সেন্ট্রাল থিম, and the other extreme would be, let's say, the Russian novels of Dostoevsky or so on. So আপনার যদি ভালো উপন্যাস লেখার ইচ্ছা থাকে তো you have to be somewhere in the middle. আমি বলবো যে এটা প্লট কেন্দ্রিক কোনো উপন্যাস না, and certainly এটা ফ্ল্যাপে যে লেখা আছে এটা থ্রিলারের মতন, it's not true. It's not a very easy read. It's certainly not a page turner. আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং থেমে থেমে পড়তে হবে। আর হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি এরকম যে তিনি গল্পের প্রথম যে পুরুষ, তার নাম উল্লেখ করা হয়নি, বাট আমরা ধরে নিচ্ছি এটা লেখক নিজে। তবে তার সম্ভবত এই গল্পের যে প্রধান চরিত্র তিনি একজন শিক্ষক। আমার ধারণা, আমি পত্রিকায় পড়েছি যে মাসরুর আরিফিন পেশায় একজন ব্যাংকার, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তিনি নিজেকে কল্পনা করে লিখেছেন। তো তার যে অভিজ্ঞতা এবং তার যে অনুভূতি সেগুলো লেখা আছে। আমি ধীরে ধীরে আসবো যে কিভাবে কোন বিষয়গুলো উল্লেখযোগ্য। আমার কাছে, আমি নিজে একটা উপন্যাস লেখার চেষ্টা করছি অনেকদিন ধরে, তা আমি আমার অভিজ্ঞতাগুলো সাথে মিলিয়ে দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে প্রথমত মাসরুর আরিফিন is a brilliant prose writer. He writes a splendid Bengali that's really amazing. The sentence structure that would catch your mind. The sentence structure is very nice, very nicely put, no doubt about it. এটা সবচেয়ে তার বড় জিনিস, এবং তিনি স্ট্রাকচার খুব ভালো বলছেন যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কত লম্বা হবে, একটা প্যারাগ্রাফ কত লম্বা হবে, কিভাবে লিখলে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। এই বিষয়গুলো কঠিন ব্যাপার, এই জিনিসগুলো মাসরুর আরিফিন আয়ত্ত করেছেন, দ্যাট ইজ ট্রু। তবে এর বাইরেও অনেক কিছু থাকে, ইটস নট নন ফিকশন, ইটস আ ফিকশন। সেই জিনিসগুলো আমি ধীরে ধীরে বলি। আপনি এই বইয়ে মাসরুর আরিফিন সম্বন্ধে, লেখক সম্বন্ধে অনেক কিছু পড়লে বুঝতে পারবেন, যেটা খুব স্পষ্টই বোঝা যায় যে তিনি কেমন মানুষ। যেমন আমার কাছে মনে হচ্ছে হি ইজ a very structured man, in the sense that he would probably go to his barber for
every third week for the same barber at the same time, and he probably would wear his navy jacket with only his grey trouser or beige trouser. So it's that kind of a person, a very structured mind, এবং is a very artistic fellow in the sense যে আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন রঙের যে বর্ণনা দিয়েছেন সেখানে Prussian blue তিনি দিচ্ছেন, so that means he thinks, he views colors as just like an artist. আমার কাছে মনে হয় না যারা ওয়াটার কালার করেনি তার Prussian blue কালারটার সম্বন্ধে পরিচিত। এছাড়া তাকে আমার আরো মনে হচ্ছে যে he is the person who knows how to keep your superiors very content about your work or anything, something like that. He knows how to please your superiors. How do I know it? Because I went to cadet college too, and this is something that I can't really explain, but I have a feeling when I read it যে তিনি এই ধরনের মানুষ যে তিনি তার superior that he wants to please them and he can do that. So that's of a person Masroor Arifin is. Probably those who know him probably can judge him well, but that's my feeling. The বইটার একটা ব্যাপার আমার কাছে যে মূল চরিত্র হচ্ছে গিয়ে লেখক নিজে হচ্ছে কি একজন দর্শনের শিক্ষক, বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান, এবং তার সাথে তার মোটামুটি দুজন প্রেমিকা আছেন। একজন প্রেমিকা হচ্ছে তার ছাত্রী, তার নাম মেহেরনাজ। আরেকজন হচ্ছে গিয়ে তার বান্ধবী যিনি নেপালে থাকেন, তার নাম হচ্ছে গিয়ে সুরভি ছেত্রী। এছাড়াও তার কয়েকজন বন্ধু আছে, তাদের কথা এসছে এখানে, এবং তিনি তার মাথায় যে ব্যাপারগুলো আসেন, এবং উপন্যাসে তিনি একজন লেখক, তার লেখা কাফকার গল্প রয়েছে বই, মানে তিনি অনুবাদ লেখক মূলত, এবং তিনি অ্যাপারেন্টলি খুবই বিখ্যাত লেখক বাংলাদেশে, মোটামুটি বিখ্যাত লেখক সম্ভবত, সেটি তিনি প্রমাণ করতে চেয়েছেন। এটা এবং তার যে ঘটনাগুলো সেগুলো এসছে, এবং মূলত তার নিজের অনুভূতি, সেটা হচ্ছে কি তিনি তার যে উপন্যাসগুলো অনুবাদ করেছেন, মার্সেল প্রুস্ট, জোসেফ কনরাড, তারপর আরো বিভিন্ন লেখকের কথা এসছে, যাদের ফ্রান্স কাফকা এদেরকে কোট করেছেন প্রায় প্রতিটি পৃষ্ঠায়। তো I personally don't like it that much because I felt like it's a trope. At times it became too much, but it's probably his first novel. He wanted to show off, and that's not necessarily a bad thing, let's not forget. যখন আমাদের আমার মনে আছে দানিশ কানেরিয়া জীবনের প্রথম টেস্টের প্রথম বলটা গুগলি করেছিলেন, he didn't have to, but he just wanted to show that I can do it, and that's fine, that's acceptable, that's perfectly fine. তো এখন বইটার আমার কাছে এই বইয়ের একটা আচ্ছা, আমি নিজে যখন বই লেখা শুরু করি তখন আমি আমাদের ইউনিভার্সিটির এক মহিলার সাথে কথা বলেছিলাম, তিনি সাহিত্য পড়ান এবং নিজে লেখক, তার সাথে ক্যারেক্টার কিভাবে বিল্ড করেন সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো এক পর্যায়ে আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি কি আপনার চরিত্রগুলোকে খুব ভালোবাসেন? And she said that you have to do that, you have to be in love with your character, that's not necessarily a bad thing. But I felt I'm not of the same opinion. I mean, আপনি যদি আপনার ক্যারেক্টারের প্রেমে পড়ে যান একেবারে, তখন আপনি you cannot build your tension, and that's exactly what happens in this book. উনি ওনার যে চরিত্র, এই চরিত্রের সাথে এতটাই প্রেমের মধ্যে আছেন যে তিনি এই একটা যে টেনশন বিল্ড করতে পারেন না একেবারেই। কিরকম মানে আমার কাছে একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি বইটা লিখতে পারছি না মূলত একটা কারণে, যে আমি যখন একটা ক্যারেক্টারের মুখে আমার একটা কথা দিই, I just think when I read it I feel like is that possible that this guy is talking about this, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ক্যারেক্টার বইয়ের প্রতিটি চরিত্র বিশ্বাসযোগ্য না, একটি চরিত্র বিশ্বাসযোগ্য না। আমি একটু খুলে বলি কেন। যেমন তিনি যে প্রথম চরিত্রটি, তিনি একজন দর্শনের শিক্ষক, এবং তিনি একটু উল্লেখ করছেন যে
তিনি খুবই dissociated from everything and he thinks like a philosopher. প্রবলি শব্দটা এভাবে ব্যবহার করেননি, কিন্তু তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন। এটা আমি যখন তাকে পড়ি এবং যখন ক্রাক্স মোমেন্টগুলো আসেন, তখন তিনি কিন্তু শুধু নিজের চিন্তাটাই তার মাথায় আসে, অন্য কারোর চিন্তা মাথায় আসে না। ধরা যাক তিনি লিখছেন যে একটা ক্লাসে নিটশের উপর একটা ক্লাস তার খুব মানে তার লেকচার খুব ছাত্ররা পছন্দ করেছেন এবং he became like a rock star kind of thing. I don't believe that this is possible because the কারণ কি, কারণ আমি বাংলাদেশে শিক্ষকতা করেছি, students are not like that at all and I don't believe that is possible. আপনি নিচে নিয়ে পড়াবেন এবং ছাত্ররা খুব আনন্দিত হবে। You're probably talking about 1920s. আজকের দিনে it doesn't happen like that. তারপর যেমন ধরেন এই চরিত্র, তিনি এথিক্স পড়েন, এই কথাটা মাথায় রাখতে হবে। তিনি এথিক্স পড়েন এবং তিনি প্রেম করছেন তার ছাত্রীর সাথে। Now, from ethical point of view, there are a few sorts of affairs that I can't really accept. One of those is this. কারণ হচ্ছে গিয়ে যখন একটা পুরুষ শিক্ষক একটি মেয়ে ছাত্রীর সাথে প্রেম করেন, সেখানে একটা পাওয়ার স্ট্রাকচার চলেছে, অর্থাৎ তিনি যে শিক্ষকতার উপরে আছেন পাওয়ার স্ট্রাকচারে, সেটা সুবিধা নিচ্ছেন। এটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই অগ্রহণযোগ্য বিষয়। আই এম নট আ ফ্যান অফ দিস। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে শিক্ষক ছেলে ছাত্রের সাথে প্রেম করেন, সেই ক্ষেত্রে অন্তত পক্ষে এই মেয়েটির হারানোর আছে অনেক কিছু যখন প্রেমটা প্রকাশিত হবে। So from that angle there's probably a little bit of balance, but একটা ছেলে শিক্ষক যখন একটি মেয়ে ছাত্রীর সাথে প্রেম করেন, সেখানে কোনো ধরনের কোনো তার হারানোর কিছুই নেই বলতে গেলে, whereas একটা মেয়ের অনেক কিছুই হারানোর আছে ক্ষেত্রে, এবং আপনি স্পষ্টতই আপনার প্রাতিষ্ঠানিক যে পজিশন সেটাকে ব্যবহার করছেন। এই কারণে আমি এটাকে একসেপ্ট করতে পারি না। কিন্তু তিনি একজন, তার চরিত্রটি এথিক্সের শিক্ষক, কিন্তু তিনি এটা নিয়ে মোটেও এক্সপ্লোর করেন না। তারপর তার সাথে আমার কাছে মনে হচ্ছে যারা যে চরিত্রগুলো আছে তারা সবাই, মানে উপন্যাসটা লেখা হয়েছে ব্যাকওয়ার্ডস ইন দ্য সেন্স যে মাসরুর আরেফিন প্রচুর অনুবাদ করেছেন এবং খুব একনিষ্ঠ পাঠক, ধরেন কাফকা, শেক্সপিয়ার, মার্সেল প্রুস্ট, এদের কথা তিনি প্রতি পৃষ্ঠায়, অর্ধেক বলতে গেলে প্রতি পৃষ্ঠায় তিনি এদেরকে উল্লেখ করেছেন। এখন আমার কাছে মনে হয়েছে তিনি এই বইটি যখন স্ট্রাকচার করছিলেন, যখন বইটি প্ল্যান করছিলেন, তখন তিনি আগে এই জিনিসগুলো দেখেছেন যে আমাকে এই কোডগুলো রাখতে হবে, এবং তারপরে তিনি গল্পের যে গতিপথ তৈরি করেছেন, অর্থাৎ তিনি মাংস আগে দিয়েছেন, পরে দিয়েছেন কঙ্কাল। এটা sometimes it works but a lot of time it didn't work at all. কিরকম, ধরা যাক তিনি এই বইয়ে তিনি একজন প্রকৃতি প্রেমিক এবং প্রকৃতির বর্ণনা এসেছে প্রচুরবার। এখন প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে তিনি এক জায়গায় বলছেন যে মালিবাগের এক বসুন্ধরার এক বাড়ির মালি তাকে বলছে যে হথর্ন গাছ কোনটা এবং হথর্ন বেরি কোনটা, সেটা তাকে চিনিয়ে দিচ্ছেন। অবভিয়াসলি ওয়াই? কারণ হচ্ছে গিয়ে তিনি এরপরেই আরেকটি প্রসঙ্গ অবতারণা করবেন, সেটা হচ্ছে গিয়ে মার্সেল প্রুস্ট or some great writer, what they thought about this thorn. এখন আপনি তাকে কোট করতে চান, that's one thing. এখন ওই কোট করতে গিয়ে আপনি এমন একজন চরিত্রের মুখে এই কথাগুলো দিচ্ছেন, it is implausible যে আপনার বিশ্বাসের বাংলাদেশের একটা মালি সে আপনাকে বলতে পারবে হথর্ন গাছ কোনটা। Try your botanist, and probably he wouldn't be able to do that. And that's what I felt. And এই ঘটনা প্রচুরবার এসছে, এবং আমি খেয়াল করছি তিনি তার যতগুলো ফেভারেবল ক্যারেক্টার সবাই খুব সুন্দর বাংলা ভাষায় কথা বলেন, আর যাদেরকে তিনি পছন্দ করেন না, যারা আনফেভারেবল, তারা উপস্থিত খাইছি এই সমস্ত ভাষার কথা। এবং এরকম ক্যারেক্টার আসলে আছে মোটে দুইজন। একজন ছিলেন ইব্রাহিম, তার বন্ধু,
এবং ইব্রাহিম সাহেবের কথা আসে তখনই, যে কোর্সে খাইছি এই কথা বলছেন তখনই যখন তিনি একটি বিষয়ে বঙ্গবন্ধুর পরিবারের সমালোচনা করছেন, সেই জায়গায় শুধু তিনি কোর্সে খাইছে কথা বলছেন। আর আরেকজন হচ্ছে গিয়ে what is the name of that girl? Give me 1 sec, I will tell her. Luna হচ্ছে sort of a femme fatale in the sense যে তিনি খুব নৈতিকতা সম্পন্ন নারী চরিত্র নন। She has many lovers, 10-12 জনের মতন। এবং আর একটা ব্যাপার হচ্ছে কি, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে এই বইয়ের যে প্রধান চরিত্র উনি কিন্তু আসলে মাসুদ রানার মতন একজন চরিত্র, in the sense যে the girls are falling for him like flies. তার বয়স 50 কিন্তু সব মেয়ে তার জন্য এত পাগল কেন? I didn't get this. যে মানে যেমন ধরেন এই লুনা মেয়েটি তাকে বলছেন যে I love you because you are mad and dangerous. He is not mad and dangerous in this book at all. Half of the time he talks with himself. I mean, he is not the dangerous kid in the block by no stretch of imagination. এবং তার ছাত্রী তার প্রেমে পড়ছেন, একটা নেপালি মেয়ে তার প্রেমে পড়ছেন, কিন্তু কেন পড়ছেন? I just couldn't imagine that's happening with this guy, because I felt that this guy is fairly boring. এবং এরকম একটা লোকের সাথে এত মেয়ে প্রেমে কেন পড়বেন? Probably because the point I was raising, that he is madly in love with this character. এবং সেজন্য তিনি ওই যে মাসুদ রানার কথা হচ্ছে, কোনো বন্ধনে জড়ায় না মাসুদ রানা, সে ধরনের একটি চরিত্র। সব মেয়েটার প্রেমে পড়ে কিন্তু তিনি কোনো বন্ধনে জড়ান না। এখন এই যে লুনা মেয়েটির কথা বললাম, লুনা মেয়েটি হচ্ছে গিয়ে এক জমিদার বংশের এক মেয়ে, তার হাজব্যান্ডকে সে ফাঁসানোর চেষ্টা করছে এবং সে হচ্ছে গিয়ে বেশ লোভী ধরনের মেয়ে, এবং কিন্তু সে তার সাথে নায়কের সাথে শুতে চায় মেয়েটি। এখন এই মেয়েটি তার দাদিকে একদম মানে খুব বিশ্রী ভাষায় কুত্তা দিয়ে চোদামোটা ধরনের কথা বলে, ওই যে সেফুদা টাইপ কথাবার্তা। এখন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, কিন্তু কথা হচ্ছে যে এই ভাষায় যে মেয়েটি কথা বলতে পারে, সে আবার 1 মিনিট পরে মাসুদ আরিফিনকে বলছে তুমি জেমস জয়েসের ওই কবিতাটা মনে আছে, এই ধরনের আর কি। এখন এই যে I don't get the connection. I mean, যে এই ধরনের ভাষায় কথা বলেন এবং এই ক্যারেক্টারটা খুবই বাবলি টাইপ ক্যারেক্টার এবং খুব ফান লাভিং। বাংলাদেশে একটা ফান লাভিং মেয়ে, এই ধরনের মেয়ে আবার 2 মিনিট পরেই তাকে বলছেন যে তোমার জেমস জয়েসের কবিতা, জেমস জয়েস নাকি জানি ঠিক পুরোপুরি মনে নেই, বাট ওই লেখকের কথাটা মনে পড়ছে এই কবিতাটা। আমার কাছে এই জিনিসগুলো বিশ্বাসযোগ্য মনে হয় না। আমি কল্পনা করতে পারি না যে এই মেয়েটা, এবং দ্যাট গোজ উইথ প্র্যাকটিক্যালি উইথ অল দ্য ক্যারেক্টার্স, যে বাংলাদেশে আই ক্যানট পুট দেমসেলভস ইন মাই মাইন্ড যে এই মানুষটা রিয়েল। এই গল্পের সবচেয়ে বড় যেই মানে যে ফোকাস, সেটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর পরিবারের হত্যা, এবং এই ব্যাপারটা প্রায় পুরো বইতেই উপস্থিত আছেন। কিন্তু আমার কাছে এই ব্যাপারটাকে তিনি প্রথমত টেকনিক ওয়াইজই যেই জায়গায় তিনি বর্ণনা দিয়েছেন, অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট 14 আগস্ট রাতে থেকে 15ই আগস্ট পর্যন্ত উনি চিন্তা করছেন যে তিনি হত্যাকাণ্ড যেখানে ঘটছে সেখানে তিনি উপস্থিত, তিনি দেখছেন। এই যে বর্ণনাটা তিনি দিয়েছেন, ইটস অ্যাবসলিউটলি ফ্ললেস, এবং আই লাভড ইট। হি ক্রিয়েটেড দ্য টেনশন ইন দ্যাট বিট about, let's say, 20 pages or 30 pages long. যে সেখানে তিনি যেভাবে লিখেছেন, it really feels like he's present there. So technique wise this is brilliant, কিন্তু as a fiction writer I believe he didn't do justice. কারণ হচ্ছে কি, তিনি যেই চরিত্রগুলোকে নিয়ে এখানে আলোচনা করছেন, অর্থাৎ বঙ্গবন্ধু সাহেব খুনি, এই চরিত্রগুলোকে তিনি খুনি হিসেবেই দেখছেন। এবং সমস্যা হচ্ছে যে তিনি একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসেবে দেখছেন, তিনি একজন ফিকশন রাইটার হিসেবে দেখছেন। আমি আপনাকে বলি যে আমি কেন বললাম যে তিনি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসেবে দেখছিলেন। কারণ তার যে ল্যাঙ্গুয়েজ এই ক্ষেত্রে, সেটা দেখেন, এই জায়গাটা আমি আপনাকে
কোট করছি, আপনারা বুঝবেন। এবং এটা তার যে রাইটার তার নিজের কথা, যে সেন্টেন্সটা শুরু হচ্ছে, আচ্ছা এখান থেকে শুরু করি। ভাববেন দেশে তাহলে শিক্ষিত অবজেক্টিভ সমালোচক আছে আজকাল, কিন্তু সত্য হচ্ছে সবই ভণ্ডামি। সবটাই কথা বলার একটা ভরণ, ওই নানা শব্দ, বিতর্ক, যুক্তি, রং বলার ঢঙের রূপালী পর্দাটার ওপাশে সত্য একটাই, যে এ দেশের মূল বিভাজন রেখা মাত্র একখানি, হয় আপনি আজও পাকিস্তানপন্থী, না হয় আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের। এখানে আমার কাছে মনে হয় তিনি দর্শনের শিক্ষক। সার্টেনলি হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড নিটশে এট অল। আপনি যদি নিটশেকে বুঝে থাকেন তাহলে দ্য ফার্স্ট থিং দ্যাট উইল কাম টু ইউর মাইন্ড যে আই ডোন্ট গিভ Bangladesh or I don't give to Pakistan. This is the sort of a group of people who would be present in any population. তো আমার কাছে মনে হচ্ছে এই একজন এই চিন্তাভাবনা যার, তার কাছ থেকে আপনি ক্যারেক্টার বিল্ড করার ব্যাপারটা আশা করাটা একটু কঠিন। কারণ তিনি এখানে করছেন কি, যে এই যে বঙ্গবন্ধুর যারা খুনি শেখ সাহেবের, তাদেরকে তিনি প্রথমেই ভিলেন হিসেবে দেখছেন। এখন দ্যাটস নট এ প্রবলেম, আপনি যদি ভিলেন হিসেবে দেখেন দ্যাটস পারফেক্টলি আপ টু ইউ, আই এম নট হিয়ার টু জাজ অর সে এনিথিং, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস, যারা শেখ সাহেবকে খুন করেছিল তারা কিন্তু নিজেদেরকে খুনি মনে করেনি। তারা মনে করেছে যে তারা দেশ বাঁচাচ্ছে, তারা রেভলিউশন করছে। এখন আপনি যখন ইতিহাস লিখছেন তখন আপনি আপনার অ্যাঙ্গেলটা অবশ্যই সামনে আনবেন, কিন্তু যখন আপনি ফিকশন লিখছেন, যখন আপনি একটা চরিত্র তৈরি করছেন, তখন আপনি তো যদি ইবলিসের চরিত্র লেখেন, সেখানে নবীর পায়ের জুতা পরে ইবলিসকে দেখতে হবে না, নবীর জুতা পরে ইবলিসকে দেখতে হবে না, আপনাকে ইবলিসের মতো করে চিন্তা করে ইবলিসের ক্যারেক্টার বিল্ড করতে হবে। এখানে আমার কাছে মনে হয়েছে তিনি পুরোপুরি এক পাশের, তিনি নিজের যেই অনুভূতি, কারণ তিনি একজন আসলে আমার কাছে মনে হচ্ছে তিনি প্রবলভাবে প্রেমিক মানুষ, যাকে উনি ভালোবাসেন তার কোনো খারাপ কিছু দেখতে পারেন না। এবং তিনি যে প্রশ্নগুলো খুবই স্বাভাবিক, সেই প্রশ্নগুলো কোনো জায়গায় আসে না। এবং তার যেই চরিত্রগুলো, যে তার যে মূল ক্যারেক্টার, তার মধ্যে কোনো টেনশন নাই। হি ইজ প্রেজেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, হি ভিউজ থিংস উইথ গ্রেট সিম্প্যাথি। কিন্তু তিনি এই ঘটনার আগের ব্যাপারগুলো কি, সেগুলো এক্সপ্লোর করতে মোটেও রাজি নন। এখন সমস্যা হচ্ছে যে আপনি ধরেন এক জায়গায় তিনি লিখছেন যে কর্নেল ফারুককে তার মনে হচ্ছে যে ককেশাস পর্বতের ডাকাত সৈনিকের মতন। আমার কাছে দেখেন, আমি ছোটবেলায় ওল্ড এইচএসে বড় হয়েছি এবং আই হ্যাভ মেট দিস গাই কর্নেল ফারুক physically. One thing that I can tell you, he's a very good-looking man. I mean, you can't complain that. He was a damn good-looking guy. I mean, that's what he was. And আপনি যদি উপন্যাসে আপনার যে ঘৃণা তার প্রতি সেটা আরোপ করতে চান, দ্যাটস ফাইন, কিন্তু এটা করতে গিয়ে আপনি যে believability of this situation, I think that is hampered to a great extent. কারণ আমার কাছে মনে হয়নি যে যে বর্ণনাগুলো দিচ্ছে, কারণ যারা খুনি তাদের অ্যাঙ্গেল থেকে, তাদের পক্ষ থেকে আপনাকে দেখতে হবে তারা কীভাবে জিনিসটাকে দেখছে। তারা তো দেখছে না যে আমরা খুন করতে যাচ্ছি, দে আর নট থিঙ্কিং দ্যাট দে আর কিলার্স, লাইক দে আর নট হায়ার্ড কিলার্স। তাদের অ্যাঙ্গেলটা কিন্তু ডিফারেন্ট। এখন সেই অ্যাঙ্গেল ঠিক না ভুল, কমপ্লিটলি আপ টু ইউ, অ্যান্ড আই রেসপেক্ট ইট. Don't get me wrong. I'm not trying to convince you that they were heroes. No, that's not what I'm saying. I'm saying it's up to you. If you accept that they're heroes, that's fine. If you don't, it's up to you. I'm not here to judge that. কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে surely যারা খুন করেছেন তারা নিজেরা মনে করেননি যে তারা খুন, তারা মনে করছিলেন যে আমরা দেশকে বাঁচাতে যাচ্ছি। এখন আপনি যদি ওই চরিত্রগুলো এখানে উপস্থিত করেন তাহলে ইটস গিভেন যে আপনার সেই বঙ্গবন্ধুর খুনিদেরকে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা এখানে উঠে আসাটা বেশি প্রয়োজন। কেননা আপনার জাজমেন্ট ইজ বেসড অন ইউর জাজমেন্ট, দ্যাটস ফাইন, বাট আপনি আপনার জাজমেন্ট যদি
চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে ইউ শুড রাইট নন ফিকশন। ইন এ ফিকশন ইউ উড এক্সপেক্ট আপনার যে চরিত্রগুলো যেখানে থাকার কথা সেভাবে চিন্তা করবে। ওয়ান এক্সাম্পল উড বি Orhan Pamuk's Snow। এই উপন্যাসটি আমি অনেকদিন আগে পড়েছিলাম, আমার সত্যি বলতে কি পুরোপুরি খেয়াল নেই, তবে এই উপন্যাসের একটা অংশ আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে ওরহান পামুক একটা 14-15 বছরের ছেলের কথা বলছে, সে ইসলামিক সায়েন্স ফিকশন লিখতে চায়। And that's a fascinating story that he weaved in that particular segment of the novel. এবং সেখানে কিন্তু এই যে 14-15 বছরের একটা ছেলে যে গল্পটা লিখছে, যে গল্পটার কথা বলছে ইসলামিক সায়েন্স ফিকশন, এইরকম গল্প একটা 14-15 বছরের ছেলে আসলেই লিখতে পারে কিংবা ভাবতে পারে। অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট, বিকজ যখন আপনি এভাবে চিন্তা করবেন তখন আপনার ক্যারেক্টারগুলো বিলিভেবল হয়। আপনি যদি এই হাউ এলস would you basically create the tension? একটা ক্যারেক্টার যদি তার নিজেকে ডিফেন্ড না করে, তার নিজের পজিশনকে ডিফেন্ড না করে, there is no conflict। এটা অনেকটা বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মতন হয়ে যায় যে নায়করা প্রথমে যা থাকে শেষে তা থাকে, ক্যারেক্টার ডেভেলপ করে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে সবাই হচ্ছে পার্শ্ব চরিত্র, টু সাপোর্ট দ্য মেইন চরিত্র, দ্যাট ইজ দ্য রাইটার হিমসেলফ। এভরিওয়ান ইজ লিটারালি মাইন্ডেড অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, যেটা আমার কাছে নট সব জায়গায় নট নেসেসারিলি আমার কাছে মনে হয়নি যে ইট গোজ উইথ দ্য থিম অর দ্য টেম্পো অফ দ্য নভেল। হাউএভার it was a pleasant surprise for me, কারণ উপন্যাসটা বেশ বড় এবং এত বড় উপন্যাসটা খেয়ে ধরে রাখাটা কঠিন। এই কাজটা করেছেন এবং টেকনিকের দিক থেকে কিন্তু আমি বলবো যে মাসরুর আরফি is very good, is actually very good. He understands the techniques of a novel very, very well, and he should carry on to this. এবং আমি আশা করবো যে তার প্রথম উপন্যাস, তার পরের উপন্যাসগুলোতে তিনি যদি তার গল্পের চাহিদাকে যদি আগে নেন, যদি কিছু if something happens it would be a great novel, এবং তার পরবর্তী উপন্যাসগুলো I wish best for him। and আমি জানতে চাইবো যে আপনাদের কেমন লাগছে। আজকে তাহলে এতটুকুই এখানেই শেষ করছি। I hope you read this book and share your thoughts. That's it. Thank you.